শহরের অভিজাত এলাকায় অবস্থিত চৌধুরী গ্রুপ নামটা শুনলেই সবাই একরকম ভয়ে কেঁপে ওঠে। কারণ এই অফিসের কর্ণধার মায়া চৌধুরী নাম শুনলেই মনে হয় যেন আগুনের গোলা। রাগ, অহংকার আর গরিমায় ভরা এক দুর্ধর্ষ সুন্দরী। আজও অফিসের সবাই গুঞ্জন করছে। শুনেছিস ম্যাম নাকি নতুন করে নিজের জন্য বডিগার্ড নিয়োগ দিচ্ছে। অফিসের করিডরে টানটান উত্তেজনা। ঠিক তখনই প্রবেশ করলো রুদ্র। সাদা শার্ট, কালো জিন্স, বুক চিতিয়ে হাঁটা, চোখে আগুনের ঝিলিক। দেখে মনে হয় না কোনো সাধারণ ছেলে, বরং যেন কোনো যোদ্ধা। রিসেপশনের মেয়েটি তাড়াহুড়ো করে বলে, স্যার, আপনি ম্যামের রুমে চলে যান, উনি আপনার জন্য অপেক্ষা করছেন। রুদ্র মৃদু হাসে, মাথা নেড়ে গিয়ে যায়। মায়ের অফিস রুম। মায়া বড় বড় কাচের জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। গায়ে ফিটিং ব্ল্যাক ড্রেস, চুল এলোমেলো স্টাইলে বাঁধা, পুরো রাজকীয় এক অবস্থা। তার গলা ঠান্ডা বরফের মতো। এসো। রুদ্র ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালো। মায়া ঘুরে তাকিয়ে দেখে এক সাহসী চোখের তরুণ। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি আমার বডিগার্ড হতে চাও? না ম্যাম, আমি তোমার রক্ষক হতে এসেছি। রক্ষক? তুমি নিজেকে আয়নায় দেখেছো? রুদ্রের চোখে এক চিলতে হাসি। মাথা নত না করে শক্ত গলায় বলে, ম্যাম, আয়নায় আমি প্রতিদিন দেখি, আর আজ থেকে আপনার ছায়ার থেকেও শক্তিশালী হয়ে পাশে থাকব। মায়ের ঠোঁটে বিদ্রুপের হাসির ফুটে ওঠে। তার জন্য নতুন এক খেলা শুরু হলো যেন। ঠিক আছে, একটা ট্রায়াল পিরিয়ডে থাকবা। যদি 1 সপ্তাহ টিকে যেতে পারো, চাকরি কনফার্ম। চ্যালেঞ্জ গ্রহণ করলাম ম্যাম। দেখি তোমার সাহস কতটা থাকে আমাকে সামলাতে। সন্ধ্যা। অফিস ছুটির পর মায়ার তার বিলাসবহুল গাড়িতে উঠতে যাবে। ঠিক তখনই গাড়ির কাছে দুইজন সন্দেহজনক লোক ঘুরঘুর করছে। রুদ্র সেটা দেখে চোখের ইশারায় নিরাপত্তার সংকেত দেয়। মায়া বিরক্ত গলায় বলে, ওরা আমার গাড়ি দেখতে এসেছে, তুমিও বডিগার্ডের মতো বেশি নাটক করো না। রুদ্র কিছু না বলে মুচকি হাসে, কিন্তু তার চোখে তীক্ষ্ণ সতর্ক। ঠিক 2 মিনিট পর সেই দুজন লোক মায়ের হাত ধরে টান মারে। মায়া চিৎকার করার আগেই রুদ্র এগিয়ে আসে। একটা চপের মতো ঘুষি দিয়ে একজনকে মাটিতে ফেলে দেয়, আরেকজনকে কলার ধরে ঠেলে দেয় গাড়ির গায়ে। মায়া হতভাগ। এই ছেলেটা এত ফাস্ট, এত অ্যাক্টিভ। লোক দুটো দৌড়ে পালিয়ে যায়। রুদ্র মায়ের দিকে এগিয়ে আসে, নিচু স্বরে বলে, আপনার সঙ্গে থাকলে কেউ ছুতেও পারবে না ম্যাম। মায়া কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। চোখের গভীরে একটু আলাদা কিছু অনুভব করে, যেন এই ছেলেটার ভরসায় নিশ্চিন্তে থাকা যায়। কিন্তু মুখে বলে, তুমি তোমার কাজ করেছো, অহংকার করার কিছু নেই। আমি অহংকার করি না ম্যাম, আমি শুধু কাজ করি। রাত। নিজের রুমে মায়া বিছানায় শুয়ে মায়া ভাবছে, এই ছেলেটা কে? কেন তার ভরসার ছায়ায় আমি এত নিরাপদ বোধ করি? আর কেন তার ঠোঁটের সেই ছোট্ট হাসিটা আমার বুকের ভেতর অদ্ভুত কিছু করে? অপরদিকে রুদ্র আকাশের দিকে তাকিয়ে হাসছে। তোমার জন্যই তো এসেছি ম্যাম, এখন তোমাকে রক্ষা করব, আর সেই সাথে হয়তো একদিন তোমার হৃদয়ও জয় করব, ঠিক আছে? রুদ্র চাকরি নিয়েছে ঠিকই, কিন্তু মায়াকে সামলানো যে কতটা কঠিন সেটা সে এখন হারে হারে টের পাচ্ছে। মায়া একদিকে যত সুন্দরী ততটাই রাগী, ঠোঁটের কোণে সবসময় তীক্ষ্ণতা। অফিসের লোক সবসময় দূর থেকে মায়াকে দেখে সরে যায় কেবল একজন, রুদ্র। নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকে মায়ের পেছনে ছায়ার মতো। একদিন অফিসে মায়া লাঞ্চে যাচ্ছিল। হঠাৎ এক ক্লায়েন্টে তার সাথে বাজে ব্যবহার করতে যায়। মায়া রেগে আগুন। কিছু বলার আগেই রুদ্র সামনে এসে দাঁড়ালো। ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলল, ম্যামের সাথে কথা বলার একটা নিয়ম আছে, সম্মান দেখিয়ে কথা বলুন। ক্লায়েন্ট থতমত খেয়ে দ্রুত দুঃখ প্রকাশ করলো। মায়া বিস্ময়ে তাকিয়ে রইল রুদ্রের দিকে। এই প্রথম কেউ তাকে এইভাবে আগলে রাখল। এতদিন সবাই তার রাগের ভয়ে কাঁপত, আজ কেউ সাহস করে তার জন্য লড়ছে। মায়া মুখ ঘুরিয়ে ফেলল, ঠোঁটে চাপা হাসি লুকিয়ে রাখার চেষ্টা করল, কিন্তু মনে মনে অনুভব করল, এই ছেলেটার ছায়ায় থাকলে বুঝি নিরাপত্তার একটা অন্যরকম স্বাদ আছে। সন্ধ্যায় অফিস ছাড়ার সময় বৃষ্টি পড়ছে। মায়া দাঁড়িয়ে আছে বিল্ডিংয়ের গেটে। রুদ্র তার ছাতাটা ধরে তার মাথার উপর তুলে ধরে। মায়ার রাগী গলায় বলে, আমি ছাতা নিজেও ধরতে পারি, তোমার দরকার নেই। আমি জানি ম্যাম, তবু আপনাকে ভিজতে দিতে ইচ্ছে করে না।
মায়া তাকিয়ে থাকে রুদ্রের চোখে। কি এক অদ্ভুত কোমলতা, কি এক অনির্বচনীয় টান। সে দ্রুত মুখ ফিরিয়ে নেয়, যেন নিজের দুর্বলতা লুকাতে চায়। পরের দিন ভিলেনের প্রথম আঘাত। ভিলেন রণিত মায়ার বাবার পুরনো বিজনেস পার্টনার। মায়ের উপর তার লোলুপ দৃষ্টি ছিল বহুদিন। এখন চায় ব্যবসা দখল করতে। সে প্ল্যান করে মায়াকে গাড়ি দুর্ঘটনায় ফেলার। এক সন্ধ্যায় মায়ার গাড়ির ব্রেক কেটে ফেলা হয়। গাড়ি ছুটছে, গতি বেড়ে যাচ্ছে। মায়া কিছুই বুঝতে পারছে না। রুদ্র অফিস থেকে বেরিয়ে দেখে মায়ের গাড়ি অস্বাভাবিক গতিতে ছুটে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে সে বাইক নিয়ে পেছন নেয়। গতি বাড়িয়ে গাড়ির পাশ ঘেঁষে এগিয়ে আসে। ম্যাম, ব্রেক ফেল করেছে, স্টিয়ারিং ঠিক রাখো, আমি আছি। বৃষ্টির মধ্যে তীব্র ঝড়ের মতো বাইক চালিয়ে রুদ্র গাড়ির দরজা খোলে। এক ঝটকায় মায়াকে টেনে বাইকে তুলে ফেলে। গাড়ির সামনে গিয়ে ধাক্কা মেরে থেমে যায়। মায়ার ঊর্ধ্বশ্বাসে রুদ্রের বুকের ওপর পড়ে আছে। তার বুক ধুক ধুক করছে, চোখ দুটো পানিতে ভিজে গেছে। ভয়ে বৃষ্টিতে হয় অজান্তে চোখে জল। রুদ্রের হাত শক্তভাবে মায়াকে ধরে রেখেছে, যেন হারাতে দিবে না, কখনোই না। মায়া ধীরে ধীরে চোখ তুলে রুদ্রের দিকে তাকায়। তার চোখে সেই চিরচেনা রাগ আর অহংকারের বদলে আজ শুধুই একরাশ কৃতজ্ঞতা, একরাশ ভালোবাসা। তুমি তুমি আমার জীবন বাঁচালে। আপনি আমার দায়িত্ব ম্যাম, আপনার জীবন মানেই আমার জীবন। মায়া আর নিজেকে সামলাতে পারে না। সেই মুহূর্তে আবেগের বশে সে রুদ্রের গালে একটা নরম চুমু খেয়ে ফেলে। রুদ্র অবাক হয়, কিন্তু কিছু বলে না। শুধু তার চোখে জলজল করে এক ধরনের অদ্ভুত উষ্ণতা। রাত, মায়ের কক্ষে। মায়া বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রুদ্রের কথা ভাবছে। তার ঠোঁটের ছোঁয়া এখনো মনে পড়ে। গালের তাপ লাল হয়ে আছে। সে মনে মনে স্বীকার করে ফেলে, হয়তো আমি আস্তে আস্তে প্রেমে পড়ছি, আমার বডিগার্ডের প্রেমে। অপরদিকে রুদ্র আকাশের দিকে তাকিয়ে বলে, আমি জানি ম্যাম, তুমি এখনো বোঝো না, কিন্তু একদিন তুমি আমাকেই নিজের হৃদয় খুলে দেবে। অনেক কিছু বদলে গেছে। রাগী অহংকারী মায়ের মনে আজ অদ্ভুত অস্থিরতা। আর রুদ্র, যে এতদিন তার ছায়া হয়েছিল, আজ মনে হয় তার শ্বাস হয়ে গেছে। ভেতরে ভেতরে গলে যাচ্ছে সেই শক্ত অহংকারে মোড়ানো মেয়েটা। প্রেম নামের মিষ্টি আগুনে। অফিসের ছাদ, সন্ধ্যায় আকাশে মিষ্টি আদা, হালকা ঠান্ডা হাওয়া বইছে। রুদ্র অপেক্ষা করছে ছাদে, হাতে একটা ছোট্ট গোলাপ। তার হৃদয়ে ধুকপুক করছে অজানা উত্তেজনায়। হঠাৎ মায়া এলো। আজ সে নরম গোলাপি কামিজে খোলা চলে, যেন চাঁদের আলো মাটিতে নেমে এসেছে। রুদ্র তাকে দেখেই মুগ্ধ। কিছু মুহূর্তের জন্য দুনিয়া থেমে গেল। আপনার সাথে কথা আছে ম্যাম, একটু সময় দেবেন? কথা? এত সাহস তুমি করলে কিভাবে রুদ্র? আমি তোমার বস। আমি এখানে বডিগার্ড ম্যাম, বস নই। আপনাকে সারা জীবন পাহারা দিতে চাই, যদি আপনি অনুমতি দেন। মায়ার বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। মুখে রাগ দেখালেও চোখের কোণে অজানা এক ঝিলিক। ভালোবাসা? আমি বিশ্বাস করি না রুদ্র। আমি বিশ্বাস করাবো মায়া, নিজেকে দিয়ে, জীবন দিয়ে। দুজনের মাঝে এখন মাত্র এক হাতের দূরত্ব। হাওয়ার দোলায় মায়ের খোলা চুল উড়ে এসে রুদ্রের মুখ ছুঁয়ে যাচ্ছে। রুদ্র নিজের অজান্তেই মায়ের গালে একটা নরম হাত রাখল। মায়া চমকে উঠল, কিন্তু ঠোঁট কাঁপল না। সে দাঁড়িয়ে থাকলো, চোখ বুঝে ফেলল। রুদ্র ধীরে ধীরে তার ঠোঁট মায়ের ঠোঁটে এনে ছুঁয়ে দিল। একটা নরম মিষ্টি প্রথম চুমু। একটু ভয়, একটু কাঁপুনি, কিন্তু তার থেকেও বেশি ছিল ভালোবাসার উষ্ণতা। মায়ের ঠোঁট প্রথমে শক্ত ছিল, তারপর আস্তে আস্তে নরম হয়ে এলো। সে এক পলক চোখ মেলল, রুদ্রকে দেখল, তারপর আবার চোখ বন্ধ করল। চুমুটাও গভীর হলো। একটু সময়ের জন্য যেন পৃথিবীর সব শব্দ থেমে গেল। শুধু দুটো হৃদয়ের স্পন্দন বাজছিল, রুদ্র আর মায়ার। কিছুক্ষণ পর রুদ্র মায়াকে জড়িয়ে ধরল শক্ত করে। মায়া মাথা রাখলো রুদ্রের বুকের উপর। তার চোখ দিয়ে নীরব অশ্রু ছুটছে, আনন্দের, ভালোবাসার অশ্রু। আমি আর তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রুদ্র। তুমি আমার জীবন মায়া, শুধু আমার। অফিসের নিচে দূর থেকে রনিত দেখছে। রনিত দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমড়ে মুচড়ে যাচ্ছে ব্রাকে। তার ব্যবসায়িক স্বার্থ ভেঙে যাচ্ছে রুদ্র আর মায়ার প্রেমে। তোমাদের এই প্রেম আমি ভেঙে ছাড়বো,
মায়া হবে আমার, আর কারো না। চল তাহলে। ভালোবাসার আসল পরীক্ষা আসে যখন বিপদ সামনে দাঁড়িয়ে যায়। রুদ্র আর মায়ার প্রেমের প্রথম পরীক্ষাটা আজ। জীবন মরণ লড়াই দাঁড়িয়ে গেছে। অফিসের বাইরে বিকেল, রুদ্র মায়ার সাথে বসে চুপচাপ গল্প করছিল। মায়া একটু একটু করে এখন নিজের অহংকারের দেয়াল ভেঙে ফেলছে, শুধু রুদ্রের জন্য। তাদের চোখের ভাষা বলছিল তুমি ছাড়া আর কিছু চাই না। হঠাৎ বাইরে একটা সাদা ভ্যান এসে থামে। ভেতর থেকে কয়েকজন মুখোশ পরা গুন্ডা বেরিয়ে আসে। তুমি ভাবছো তুমি রুদ্র হবে? অসম্ভব। তুমি হবেই আমার, শক্তি দিয়ে, জোর করে হলেও। রনিত মায়ার ব্যর্থ ব্যবসায়িক পার্টনার শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে মায়াকে জোর করে দখল করতেই হবে, কারণ প্রেম আর ব্যবসা দুইতেই হেরে যাচ্ছে সে। অ্যাকশন শুরু। একজন গুন্ডা চিৎকার করে ওঠে, ম্যামকে ধরে নিয়ে চলো তাড়াতাড়ি। রুদ্র সেকেন্ডের মধ্যে মায়াকে নিচের পেছনে আড়াল করে দাঁড়িয়ে গেল। চোখে আগুন, শরীর টানটান, যেন একটাই কথা, মায়াকে ছুতে হলে আগে আমায় মারো। তিনজন গুন্ডা একসাথে তেড়ে এলো রুদ্রের দিকে। রুদ্র প্রথম জনকে একটা মাটিতে ফেলে দিল, দ্বিতীয় জনের পেটে একটা লাথি, তৃতীয় জন লোহার রড নিয়ে আসছিল। রুদ্র রডটা হাত থেকে কেড়ে নিয়ে তার পা ভেঙে দিল। মায়া অবাক, এই ছেলেটা তার জন্য কি ভয়ঙ্কর লড়াই করছে। কিন্তু হঠাৎ একটা গুন্ডা পেছন থেকে এসে মায়ার মুখে কাপড় চেপে ধরল। মায়া ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেল। মায়া। ভ্যান দৌড়ে পালিয়ে যায় মায়াকে টেনে নিয়ে। রুদ্রের পাগল পাড়া। রুদ্র ছুটল তাদের পিছনে। সড়ক গুলি সব ফাঁকি দিয়ে অমানসিক গতিতে এগিয়ে চলল। তার চোখে তখন একটাই লক্ষ্য, মায়াকে ফিরিয়ে আনতেই হবে, বেঁচে বা মোড়ে। এক সময় একটা পুরনো গোদাম ঘরে ভ্যান থামতে দেখল। রুদ্র গাড়ি থামিয়ে চুপচাপ গোদামের পেছন দিয়ে ঢুকে পড়ল। গোদাম ঘরে রনিত মায়ের সামনে দাঁড়িয়ে হাসছেন। তুমি ভাবছো তুমি রুদ্র হবে? অসম্ভব। তুমি হবেই আমার, শক্তি দিয়ে, জোর করে হলেও। মায়া চোখ মেলে রনিতকে দেখে তীব্র ঘৃণায় তার ঠোঁট কেঁপে ওঠে। একটা কাপুরুষ, সামনে থেকে কিছু করতে পারেনি, সামনে থেকে কিছু করতে পারোনি, এখন এইভাবে? রনিত এগিয়ে আসে, মায়া সরে যায়। ঠিক তখন রুদ্র ছুটে এসে রনিতকে একটা সপাটে ঘুষি মেরে ফেলে দিল মাটিতে। রনিতের দুইজন দেহরক্ষী ঝাঁপিয়ে পড়ে রুদ্রের দিকে, কিন্তু রুদ্র আজ যেন অজেয়। একজনকে পিঠে মেরে গুদামের দেয়ালে সজোরে ছুঁড়ে ফেলে দিল, আরেকজনের পা ধরে মাটিতে আছাড় মারল। রুদ্র ছুটে এসে মায়াকে জড়িয়ে ধরল। মায়া কাঁপতে কাঁপতে তার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল। রোম্যান্টিক দৃশ্য। রুদ্র এক হাতে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। তার ঠোঁট মায়ের কপালে ছুঁয়ে গেল এক গভীর আশ্বাসের চুমু। তুমি আর কখনো একা পড়বে না মায়া, আমি আছি সব সময় তোমার পাশে। মায়া স্নিগ্ধ হাসলো, চোখ বুঝে রুদ্রের বুকের আরো কাছে সরে এলো। তার ঠোঁট রুদ্রের ঠোঁটে এসে ঠেকলো এক মিষ্টি উষ্ণ চুমু, নরম ভাবে, ধীরে ধীরে, গভীর ভালোবাসায়। চারপাশে কেবল নিস্তব্ধতা, দুজনের হৃদয়ের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। ভালোবাসা যখন গভীর হয় তখন পরিচয়, অর্থ, গৌরব সবই গৌণ হয়ে যায়। কিন্তু আজ রুদ্র আর মায়ার সামনে একটা নতুন সত্যের মুখোমুখি হওয়ার পালা। রাত্রি মায়ার বাসায় রুদ্র মায়াকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দিল। মায়া এখনো রুদ্রের শক্ত হাত ধরে আছে, যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে। মায়ার বাবা মিস্টার রহমান ছুটে এসে মায়াকে জড়িয়ে ধরলেন। আমার মেয়ে ঠিক আছে, আল্লাহ তোমাকে হেফাজত করুক রুদ্র। মায়া কাপা গলায় বলল, বাবা, রুদ্র না থাকলে আজ আমি বেঁচে ফিরতাম না। মিস্টার রহমান রুদ্রের দিকে তাকিয়ে থাকলেন, তার চোখে জল, সম্মান, কৃতজ্ঞতা। একটু পর ড্রয়িং রুম। মিস্টার রহমান রুদ্রকে নিজের পাশে বসালেন। হঠাৎ মায়ের বাবার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম চলচল করছে, আব্দুল করিম সাহেব, দেশের অন্যতম ধনী শিল্পপতি। রুদ্র চুপচাপ তাকিয়ে রইল। নামটা দেখে তার বুকের ভেতর একটা অদ্ভুত কাঁপুনি উঠল। মিস্টার রহমান হাসি মুখে ফোন ধরলেন। ভাই, একটা কথা বলার ছিল। তোমার অফিসে যাকে বডিগার্ড হিসাবে রেখেছো তার পুরো পরিচয় জানো তো? মিস্টার রহমান অবাক হয়ে তাকালেন রুদ্রের দিকে। কেন ভাই, কিছু হয়েছে? কি বললেন? ফ্ল্যাশব্যাক।
রুদ্রের শৈশব। রুদ্র জন্মেছিল এক রাজপ্রাসাদের মতো বড়লোক বাড়িতে, কিন্তু একদিন বাচ্চা অবস্থায় কিডন্যাপ হয়ে গিয়েছিল। মায়ের বুক ফেটে গিয়েছিল, বাবার পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। পুলিশ বহু চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। সেই ছোট্ট রুদ্র কপালে বড় লোকের রাজত্ব লেখা থাকলেও বস্তিতে বড় হয়েছিল। কঠিন জীবন, দারিদ্র, লড়াই সবই তার নিত্যসঙ্গী ছিল, কিন্তু মাটি তাকে দিবে না। তার চোখে ছিল আত্মবিশ্বাসের জ্যোতি। পড়াশোনা, মার্শাল আর্ট নিজেকে তৈরি করেছিল একটা সৈনিকের মতো। বর্তমানে ড্রয়িং রুম, মায়া হা করে রুদ্রের দিকে তাকিয়ে আছে। রুদ্রের মুখ কালো, তার চোখে অবিশ্বাসের ছায়া। আমি কি আসলেই করিম সাহেবের ছেলে? মিস্টার রহমান সম্মান ভরা গলায় বললেন, হ্যাঁ রুদ্র, তুমি করিম সাহেবের সন্তান। তারা আজও তোমাকে খুঁজছে। হঠাৎ দরজায় বেল বাজে। একজন মধ্যবয়সী ভদ্রলোক ছুটে ঢুকে আসেন, চোখে জল, হাতে একটা পুরনো ছবি। আব্দুল করিম সাহেব, রুদ্রের হারানো বাবা। তিনি ছবি দেখান, যেখানে ছোট্ট রুদ্র মায়ের কোলে বসে হাসছে। এক মুহূর্তে রুদ্রের বুকের মধ্যে টর্নেডো বয়ে যায়। আব্দুল করিম ছুটে এসে রুদ্রকে জড়িয়ে ধরেন। আমার ছেলে, আমার রুদ্র, এতদিন কোথায় ছিলি রে? রুদ্র স্তব্ধ, চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। মায়ার প্রতিক্রিয়া, মায়া কান্না ভেজা চোখে তাকিয়েছিল পুরো দৃশ্যটার দিকে। তার বুকের মধ্যে ভালোবাসা আর গর্ব একসাথে বাজছিল। রুদ্র শুধু তার বডিগার্ড নয়, সে আসলে তার জীবনের রাজপুত্র। রুদ্র ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে আসে। আমি হয়তো করিম সাহেবের ছেলে, কিন্তু মায়া, তোমার রুদ্র কখনো বদলাবে না। আমি এখনো তোমার বডিগার্ড। তোমার জীবন পাহারা দেব সারা জীবন। মায়া ঝাঁপিয়ে পড়ে রুদ্রের বুকে। তার ঠোঁট ওঠে এসে রুদ্রের ঠোঁটে আলতো ছুঁয়ে গেল। একটা মিষ্টি গভীর ঠোঁটের চুমু, ভালোবাসার অঙ্গীকারের চুমু। পেছনে বাজছে নরম মিউজিক। তুমি ছাড়া আর কিছু চাই না। ভালোবাসার যাত্রাটা সবসময় সহজ হয় না, কিন্তু যখন দুইটা হৃদয় একবারে চড়ে যায় তখন শত বাধাও হার মানে। আজ রুদ্র আর মায়ার সেই মধুময় যাত্রার শুরু। সকালের দৃশ্য। মায়ার বাড়িতে সকালের নরম রোদ এসে জানলা দিয়ে পড়ছে। মায়া এখনো বিছানায় বসে আছে, তার ঠোঁটে হালকা হাসে। রাতের সেই চুমুর স্মৃতি এখনো তার ঠোঁটে উষ্ণতা ছড়িয়ে রেখেছে। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁট ছুঁয়ে হাসে। নিজেকে দেখে নিজেই লজ্জা পায়। এই রুদ্রও না সব গুবলেট করে দিল। হঠাৎ দরজায় টোকা পড়ে। মায়ার বাবা, মিস্টার রহমান, হাতে একটা খাম। বাবা, আজ বিকেলে তোমাকে রেডি থাকতে হবে। করিম সাহেব আসবেন একটা বিশেষ প্রস্তাব নিয়ে। মায়ের মুখ লাল হয়ে যায়। বাবা এসব কি বলছেন? সবাই তো বুঝে গেছে তুমি আর রুদ্র একে অপরের জন্যই বানানো। এবার শুধু সমাজের সামনে অফিসিয়াল করতে হবে। বিকেল। মায়ের বাড়ি। রুদ্র পরিপাটি সাদা পাঞ্জাবি পরে এসেছে। তাকে দেখে যেন চোখ ফেরানো যায় না। মায়ের মনটা ধকধক করছে। মায়া পড়েছে হালকা গোলাপি শাড়ি, চুল খোলা, ঠোঁটে হালকা লিপস্টিক। রুদ্র তাকিয়ে থেকে যায়। আজ তো ম্যাডাম নয়, যেন পরীর রানী। তখনই রুম ভর্তি অতিথিদের সামনে করিম সাহেব গম্ভীর গলায় বলেন, আমি চাই আমার ছেলে রুদ্র আর রহমান সাহেবের মেয়ে মায়ের বিয়ে হোক। ঘরে খুশির শব্দ ওঠে। সবাই হাত তালি দেয়। মায়ার মুখ লাল টকটকে। সে লাজুক হয়ে রুদ্রের পাশে সরে আসে। তুমি তো কিছু বলছো না রুদ্র। রুদ্র মুচকি হেসে সবার সামনেই মায়ার দিকে এগিয়ে যায়। তার চোখে শুধু ভালোবাসা। আমার মায়া তো আগে থেকে আমার স্ত্রী, শুধু এখন সবার সামনে চিরকালের জন্য তোমাকে আমার করে নিচ্ছি। সবাই হেসে ওঠে। হঠাৎ করিম সাহেব বলেন, বাবাজি, কিছু বলার আগে একটা আংটি এগিয়ে দাও। রুদ্র পকেট থেকে একটা ছোট্ট মখমলের বাক্স বের করেন। তার ভেতরে ঝকঝকে হীরার আংটি। রুদ্র হাঁটু গেড়ে বসে মায়ের হাতটা নিচের হাতে নিয়ে বলল, মায়া রহমান, তুমি কি সারা জীবন আমার রক্ষা করতে, আমার জীবন সঙ্গী হতে রাজি আছো? মায়ের চোখে জল এসে যায়। হাসতে হাসতে মাথা নেড়ে সম্মতি দেয়। রুদ্র আলতো করে আংটি পরিয়ে দেয় মায়ের আঙুলে। তারপরে একটুখানি সামনে ঝুঁকে মায়ের ঠোঁটে একটা মিষ্টি গভীর চুমু এঁকে দেয়। সবাই হাত চালিয়ে দেয়।
পেছনে বাঁচতে থাকে। তুমি ছাড়া মোর জীবনে কিছুই তো চায় না। রুদ্র আর মায়া একে অপরের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে, তাদের চারপাশে খুশির রং ছড়িয়ে পড়ছে। জীবন আজ যেন স্বপ্নের থেকেও সুন্দর। ভালোবাসার প্রাক মুহূর্তে প্রত্যেকটা দিন যেন বিশেষ হয়ে ওঠে। আর বিয়ে সেই নতুন জীবন শুরু করার দিন, যেখানে একসাথে জীবন কাটানোর প্রতিজ্ঞা থাকুক। রুদ্র আর মায়ের জন্য আজ ঠিক এমনই এক বিশেষ দিন। বিকেল, মায়ের বাড়ি। বিয়ের প্রস্তুতি চলছে। বাড়ি ভর্তি সেলিব্রিটি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাই খুবই আনন্দিত। মায়া নিজেকে একটি সুন্দর সাদা শাড়িতে জড়িয়ে রেখেছে। সেলফ ব্লু করা ত্বক, কানে ঝিলিক দেওয়া ঝুমকা, মাথায় ছোট্ট ফুলের কাঁথা। রুদ্র কিছুটা দূরে দাঁড়িয়ে মায়াকে এক নজর দেখে। তার চোখে একটা আগুনের আলো। মনে মনে ভাবছে, আজ থেকে তুমি শুধু আমার মায়া। আমাদের মেয়ে সোনা, ভালোবাসা পাত্র। রুদ্র, আশা করি তুমি তাকে পুরো পৃথিবীটা দেবে। আর রুদ্র মাথা নেড়ে সম্মতি জানায়। তার চোখে ভালোবাসার গভীরতা। সন্ধ্যা, বাগানে সঙ্গীত উৎসব। বিয়ের অনুষ্ঠানের কিছু সময় আগে বাইরে এক ছোট সঙ্গীত উৎসবের আয়োজন হয়েছে। আলোকিত বাতির নিচে সবার হাসি, গান আর নাচের মধ্যে রুদ্র আর মায়া একে অপরকে খুঁজে পায়। মায়া তার প্রিয় গানে নাচতে শুরু করে, আর রুদ্র তাকে দৃষ্টিসঙ্গী করে রাখে। একটু পর রুদ্র মায়ার হাতে হাত রেখে নাচে। তাদের চারপাশে অন্যরা নাচছে, কিন্তু তাদের দুনিয়া যেন একে অপরের মধ্যেই আটকে থাকে। রুদ্র মায়ার কানের কাছে ফিস ফিস করে বলে, এটা কি জানো মায়া, আমি জীবনে কখনো এত সুখী ছিলাম না। শুধু তোমার সাথে থাকলেই পৃথিবীটা সুন্দর লাগে। মায়া একটু লজ্জা পায়, কিন্তু তার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। তার হাতটা শক্ত করে ধরে। তুমি জানো রুদ্র, তোমার সাথে আমি কখনো একা হতে চাই না। তারপর রুদ্র মায়ার চোখে চোখে রেখে কিছু না বলেই এক টুকরো গভীর চুমু মায়ার ঠোঁটে এঁকে দেয়। এটা ছিল দুজনের জীবনের প্রথম সঙ্গীত চুমু। এমন এক মুহূর্ত যে সারা জীবন মনে রাখবে। রাত্রি, বিয়ের অনুষ্ঠান রাত্রি গভীর হতে থাকে। সবার সামনে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। রুদ্র আর মায়া একে অপরকে নিকটস্থ জানিয়ে দাঁড়িয়ে রুদ্র মায়াকে নিচের বুকে টেনে নিয়ে বলল, আজ থেকে তুমি শুধু আমার। আমি তোমাকে সারা জীবন সুখী রাখবো। মায়া একটু লাজুক হয়ে হালকা গলায় বলল, তোমার সাথে থাকলে রুদ্র, আমার জীবন সম্পূর্ণ হয়ে যাবে। তাদের চারপাশে সবাই ভালোবাসা ও আনন্দে ভরে যায়। বিয়ের শপথে যখন রুদ্র মায়ের হাত ধরে, তখন দুই পরিবারের সবার চোখে অশ্রু। শেষ দৃশ্য, নৈশভোজের বিয়ের পরের রাত। রুদ্র আর মায়া একে অপরকে নিয়ে একসাথে নৈশ ভোজন করছে। চাঁদের আলো মায়ের মুখে পড়ে, আর রুদ্র মায়ের হাত ধরে জানায়, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না মায়া। আমার জীবনে তুমি একমাত্র রানী। আমিও তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না রুদ্র। তুমি আমার জগৎ, আমার প্রেম, আমার জীবন। তারপর এক মিষ্টি চুমু, যা যেন এক জীবনের চিরকালীন প্রতিজ্ঞা। বিয়ের দিনটা সবসময় জীবনের সবচেয়ে সুন্দর দিন হয়, কিন্তু তার পরের দিনগুলোর মধ্যে সবকিছু নতুন করে গড়ে ওঠে। রুদ্র আর মায়ের জীবনে এখন শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। তবে এই নতুন যাত্রার পথে নানা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আজকের দিনটা তাদের জন্য বিশেষ, কারণ আজ থেকে তারা একসাথে নতুন জীবন শুরু করবে। সকাল, মায়ের বাড়ি। বিয়ের পরের সকাল। মায়া খুব সকালে উঠে রুদ্রের জন্য প্রাতরাশ প্রস্তুত করছে। তার মনের মধ্যে কিছুটা উৎকণ্ঠা। প্রথমবারের মতো তাকে নিজেকে এক নতুন ভূমিকায় দেখতে হচ্ছে। হঠাৎ রুদ্র ঘর থেকে বের হয়ে এসে মায়াকে দেখে। তার চোখে চোখে রেখে মুচকি হাসে। কি সকাল সকাল একেবারে গৃহিণী হয়ে গেলি? মায়া হাসে, তারপর শাড়ির আঁচল সামলে বলল, না, শুধু তোমার জন্য বিশেষ কিছু তৈরি করছি। রুদ্র তার কাছে এসে হালকা করে মায়ের কপালে একটা চুমু দেয়। তোমার হাতের খাবার, শুধু তোমার হাতেই তো স্বাদটা পেতে চাই। মায়ের মুখে লালচে আভা চলে আসে, তবে সে কিছু বলে না। সে খাবারের টেবিলের দিকে এগিয়ে যায়। আজকের প্রথম সকালটা তাদের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। দুপুর, অফিসে রুদ্র আর মায়া দুজনেই তাদের অফিসে ফিরছে। আজ মায়া তার প্রথম দিন অফিসে ফিরছে। যদিও সে এখন রুদ্রের স্ত্রী, তবুও তার কাজের প্রতি তার একরকম নিষ্ঠা রয়েছে।
তাদের সম্পর্কের মধ্যে কাজের প্রতি অঙ্গীকার আর ব্যক্তিগত জীবন কিভাবে সঠিকভাবে মেলানো যাবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আজ আমার প্রথম দিন অফিসে ফিরছি, মনে হচ্ছে অনেক কিছু বদলে গেছে। অফিসে যেটা বদলাবে না সেটা হলো তোমার কর্মনিষ্ঠা। তুমি একজন ভালো ম্যানেজার, আর সেটাই তোমার শক্তি। মায়ের মুখে এক মিষ্টি হাসি। তারা একে অপরকে সামান্য সময়ের জন্য হাত ধরে থাকে। অফিসে এসে কাজ শুরু করতে একে অপরকে আরো বেশি বোঝার সুযোগ পায় তারা। সন্ধ্যা, অফিসের বৈঠক। মায়ের অফিসে একটি বড় বৈঠক চলছে, কিছু ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। মায়া একজন কঠিন এবং দৃঢ় মহিলা, কিন্তু তার এই কঠোরতা কিছু লোককে অস্বস্তিতে ফেলে। মায়া যখন একটি সিদ্ধান্ত নেয় তখন সে নিজের কথা সঠিকভাবে জানিয়ে দেয়, আর সেটাই তার প্রতি অন্যদের শ্রদ্ধা অর্জন করতে সাহায্য করে। ম্যাম, আমি ভাবছিলাম যদি আমরা একটু সময় নিয়ে এই ব্যাপারে আবার আলোচনা করি। এটা কোনো আলোচনা নয়, এটি একটি সিদ্ধান্ত। আপনাদের চাহিদা বুঝে নিয়ে আমরা সবাই এর সমাধান বের করব। রুদ্র একটু দূরে দাঁড়িয়ে মায়ের প্রভাবশালী আচরণ দেখে গর্বিত হয়। তার মুখে একটি প্রশংসাসূচক হাসি ফুটে ওঠে। রাত্রে ফিরে এসে রুদ্র আর মায়া নিজেদের মধ্যে কিছু সময় কাটায়। তাদের মধ্যে এখন আরো গভীর সম্পর্ক গড়ে উঠছে, কিন্তু এখনো অনেক কিছু শেখা বাকি। মায়া হালকা করে বলল, তুমি জানো রুদ্র, আমাদের সম্পর্ক কখনোই এত সহজ ছিল না, কিন্তু আমি মনে করি আমি এখন সব কিছু ঠিকভাবে সামলে নিতে পারবো। রুদ্র তাকে টেনে নিয়ে তার পাশে বসায়। তুমি যেটা ভাবো সেটাই হয়। আমি শুধু চাই তোমার পাশে থাকতে, তোমার সাথে জীবন কাটাতে। মায়া রুদ্রের দিকে তাকিয়ে এক মিষ্টি চুমু দেয়। তার চুমু রুদ্রের মনকে এক অদ্ভুত শান্তি দেয়। তাদের সম্পর্কের শুরুটাই ছিল দুর্দান্ত, কিন্তু এখন তা আরও গভীর ও রোম্যান্টিক হয়ে উঠছে। প্রতিটি সম্পর্কের পথ সহজ নয়, কিন্তু যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে তারা সেই পথে একসাথে চলতে থাকে। রুদ্র আর মায়া তাদের নতুন জীবন শুরু করেছে, কিন্তু তাদের সামনে আসছে এক নতুন চ্যালেঞ্জ। পেশাদার জীবন আর ব্যক্তিগত জীবন একসাথে তাদের মেলাতে হবে, এবং এই পথে সম্পর্কের সত্যিকারের পরীক্ষা হবে। মায়া তার ডেস্কে বসে কাজ করছে। আজ অফিসে একটি বড় পেশাদারি আলোচনার জন্য গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। সকালে বিয়ের পরে প্রথম মায়ের মধ্যে কিছুটা অস্পষ্টতা লক্ষ্য করা যাচ্ছে, যেন তার মনে কিছু অস্থিরতা রয়েছে। এই দিনটি তার জন্য একটি বেশি চাপের। এটা একটা বড় দিন মায়া, তোমাকে এটা সামলাতেই হবে। এদিকে রুদ্র অফিসে বসে তার নিজের কাজ করছে, কিন্তু রুদ্র জানে মায়ের মুখে একটু চাপের ছাপ। সে বুঝতে পারে মায়া এত কঠিন সময় তার পাশে থাকতে চায়, কিন্তু তাকে এই কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করতে হবে। মধ্যাহ্ন বিরতি। অফিসে মধ্যাহ্ন বিরতিতে রুদ্র মায়ের কাছে আসে। সে মায়ের পাশে এসে বসে। মায়া তার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়। এত কাজের মধ্যে তুমি কিভাবে এসেছো? তুমি না থাকলে আমি কিভাবে কাজ করব? দেখো, আমি জানি তুমি খুব চাপের মধ্যে আছো, কিন্তু আমি তোমার পাশে আছি। মায়া চোখে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে। তাদের মাঝে এই সামান্য সময়টুকু একটা ছোট্ট বিরতি ছিল, যার মাধ্যমে তারা একে অপরকে শক্তি যোগাল। বিকেল। অফিসে মিটিং। বিকেলে মায়ের এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হচ্ছে। মিটিংয়ের মাঝখানে এক প্রতিযোগী ব্যবসায়ী তার বিরুদ্ধে এক অভিযোগ তুলে ধরে, যা মায়ের জন্য খুবই অস্বস্তিকর। হ্যাঁ ম্যাম, আপনার কোম্পানি এর আগে যে কাজগুলি করেছে তাতে কিছু সমস্যা রয়েছে। আপনার পদ্ধতি সন্দেহজনক। মায়ার মুখে কিছুটা কঠোরতা আসে। আপনি যদি নির্দিষ্ট প্রমাণ দেখান তবে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করতে পারি আমাদের সকল কার্যক্রম পুরোপুরি স্বচ্ছ এবং ন্যায্য। এইটা মায়ার আত্মবিশ্বাসী মনোভাব। রুদ্র তার পাশেই দাঁড়িয়ে মায়ের প্রতি তার গর্ব অনুভব করে। মায়ার শক্তি আর মনোবল দেখে রুদ্র আবার তার প্রেমে পড়েছে। রাত্রি। মায়ার বাড়ি। মায়া আর রুদ্র রাতে একসাথে ডিনার করছে। মায়া তার কাজের চাপের কথা বলে, আর রুদ্র মন দিয়ে শুনছে। তার মনের মধ্যে এক প্রশ্ন ঘুরছে, এই সম্পর্কের জন্য আরও কি কিছু চেষ্টা করতে হবে? তুমি জানো মায়া, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি এত কিছু সামলাচ্ছ, কিন্তু কখনো কি আমি তোমার পাশে থাকবো না? মায়া কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলল, তুমি তো সবসময় পাশে থেকেছো রুদ্র,
কিন্তু এই কাজের চাপ আমাকে একটু বেশি একা করে ফেলে। তুমি একা নও মায়া, আমি সব সময় তোমার পাশে আছি, প্রতিটি পদক্ষেপে। মায়া রুদ্রের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দেয়। তার চোখে যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এখন তার পাশে একজন আছে যে তাকে সবার থেকে বেশি ভালোবাসে। রাত্রি বিছানায়, এখন তারা বিছানায় শুয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে। রুদ্র মায়ের কানে ফিসফিস করে বলে, তুমি কি জানো, তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। তুমি ছাড়া আমার জীবন অন্ধকার ছিল। মায়া তার চোখ বন্ধ করে একটু লাজুক হাসে। এরপর একে অপরকে জড়িয়ে ধরে তারা গভীর নিঃশ্বাস নেয়। আজকের দিনটা তাদের জন্য ছিল এক নতুন রোমান্টিক অধ্যায়ের শুরু। জীবন এক ক্রমবর্ধমান পথে চলতে থাকে, যেখানে একে অপরকে জানার প্রক্রিয়া কখনো শেষ হয় না। মায়া আর রুদ্রের সম্পর্কের ভিত দৃঢ় হয়ে উঠছে, তবে তাদের জীবনে আরও চ্যালেঞ্জ আসতে চলেছে। এটা শুধু অফিসের চাপ বা ব্যক্তিগত সমস্যা নয়, তাদের সম্পর্কে এক গভীর পরিবর্তন আসবে যা তাদের সম্পর্কের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। সকাল, মায়ের অফিস। মায়া তার ডেস্কে বসে কাজ করছে। আজ তার দিনটা একটু ব্যস্ত, কিন্তু কিছু একটা অদ্ভুত শূন্যতা অনুভব করছে। মনের মধ্যে একটা অস্থিরতা অনুভব করছে, যেন কিছু একটা ঠিকঠাক চলছে না। তার পেছনে রুদ্র এসে দাঁড়ায়। কেমন লাগছে আজ? সব কিছু ঠিকঠাক চলছে তো? মায়া অল্প হেসে বলল, হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে কিছু একটা মিস করছি। রুদ্র একটু চুপ থাকে, তারপর বলল, তুমি একা অনুভব করলে আমাকে বলো, আমরা একসাথে একে অপরকে বুঝতে পারি, তাই না? মায়ের চোখে কিছুটা কাঁপন চলে আসে, তবে সে কিছু বলে না। অফিসে এখন অনেক কাজ, মায়া শুধু নিজের কাজে মনোযোগ দেয়। বিকেল, মায়ের অফিস। বিকেলে মায়ের অফিসে একটি মিটিং চলছে। এই মিটিংয়ের মাধ্যমে তারা একটি বড় ব্যবসায়িক চুক্তি করতে চায়। মিটিংয়ের মাঝে কিছু ঝামেলা শুরু হয়। এক গ্রাহক তাদের অফারটি খুব একটা ভালোভাবে গ্রহণ করতে পারছে না। মায়া খুব শান্তভাবে মিটিং পরিচালনা করে এবং গ্রাহককে বুঝিয়ে দেয়, আমি নিশ্চিত এই চুক্তি আমাদের উভয়ের জন্য উপকারী হবে, তবে আমরা চাই আমাদের সম্পর্কটা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তি করে গড়ে উঠুক। গ্রাহক শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এবং মিটিং সফলভাবে শেষ হয়। রুদ্র বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার মায়ার প্রতি গর্ব আরও বেড়ে যায়। রুদ্র জানে মায়া তার জীবনের সবচেয়ে বড় শক্তি। রাত্রি, মায়ের বাড়ি। রাত্রি ফিরে এসে মায়া একটু ক্লান্ত, কিন্তু রুদ্র তার কাছে এসে মায়াকে শান্ত করতে চাইছে। তুমি অনেক পরিশ্রম করেছো আজ, একটু বিশ্রাম নাও। মায়া একটু হাসে, তারপর বলল, আমরা দুজনেই জানি আমাদের এই যাত্রা আরো কঠিন হতে চলেছে, কিন্তু কিছু একটা আছে রুদ্র, আমি জানি আমরা একসাথে সবকিছু কাটিয়ে উঠব। রুদ্র তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, তুমি শুধু জানো না মায়া, তোমার পাশে থাকার অনুভূতি আমার জন্য কতটা অমূল্য। মায়া হালকা হাসে, তারপর তার হাত ধরে রুদ্র তাকে নিচের পাশে টেনে নিয়ে আসে। আজকের এই শান্ত মুহূর্তে তারা একে অপরকে আরো গভীরভাবে অনুভব করতে থাকে। মায়া অফিসের কাজের মাঝখানে একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তার উপর কাজের চাপ বেড়েই চলেছে। এমন সময় এক পুরনো শত্রু, যাকে মায়া আগের দিনগুলিতে মোকাবেলা করেছিল, আবার সামনে আসে। তুমি মনে করো তুমি একাই সব কিছু করতে পারো। আমি জানি তোমার ব্যবসা আর তোমার ব্যক্তিগত জীবন একসাথে চালানো কতটা কঠিন হবে। মায়া একটু ঠান্ডা মাথায় উত্তর দেয়, আমার উপর বিশ্বাস রাখো, আমি জানি কিভাবে সামলাতে হয়। আমি শক্ত আছি, আর তুমি যতই চেষ্টা করো আমি তোমাকে হারাবো। শত্রু কিছু না বলে চলে যায়, কিন্তু মায়া জানে এই যুদ্ধটা তার জীবনের জন্য আরো কঠিন হতে চলেছে। রুদ্র এই দৃশ্য দূর থেকে দেখে। মায়া, তোমার পাশে আমি আছি, আমরা একসাথে সব কিছু সামলে নেব। রাত্রে মায়ের বাড়ি। রাত্রে মায়া কিছুটা চিন্তিত, তার মাথায় নানা চিন্তা ঘুরছে। রুদ্র তার পাশে এসে দাঁড়িয়ে মায়াকে তার কাঁধে টেনে নিয়ে আসলো। তুমি এত চিন্তা করছো কেন? আমি জানি তুমি যে কোনো সমস্যাকে সমাধান করতে পারবে। মায়া রুদ্রের দিকে তাকিয়ে অল্প হাসে। তুমি জানো, তুমি সব সময় আমাকে আশ্বস্ত করো। আমি সত্যিই জানি না তুমি ছাড়া আমি কিভাবে কিছু করতে পারতাম। রুদ্র তার কপালে একটি চুমু দিয়ে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি এবং
তুমি যেখানেই যাবে আমি তোমার সাথে থাকবো। মায়া তার চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে। তার মনে এক অদ্ভুত শান্তি আসে, কারণ সে জানে জীবনের যেখানেই তাদের পথে বাধা আসবে রুদ্র তার পাশে থাকবে। গল্প যখন একে একে জমে উঠতে থাকে তখন জীবনের পথ চলা সোজা থাকে না। দুজন মানুষ যখন একে অপরকে চেনার চেষ্টা করে তখন তাদের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। মায়া আর রুদ্র দুজনেই এখন একে অপরকে আরো গভীরভাবে জানার চেষ্টা করছে, কিন্তু একটি পুরনো শত্রু তাদের সম্পর্কের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে, এবং সেই শত্রু শুধু একজনের ডাকসাটে প্রতিদ্বন্দ্বীই নয়, এটি একটি পারিবারিক যুদ্ধ হয়ে উঠবে। সকাল, মায়ের অফিস। মায়া তার ডেস্কে কাজ করছে। আজকের দিনটা একটু আলাদা, কারণ সে জানে আজ কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে। তার অফিসের সবচেয়ে বড় শত্রু, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী, আসতে চলেছে একটি গুরুত্বপূর্ণ মিটিং নিয়ে। সে জানে এই মিটিংয়ের মাধ্যমে তার জীবন বদলে যেতে পারে। মায়া অল্প চিন্তিত, কিন্তু রুদ্র তাকে একেবারে অন্যভাবে দেখতে পায়। রুদ্র এসে তার পাশে দাঁড়ায়। কিছু চিন্তা করছেন? মায়া রুদ্রের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আজকের মিটিং অনেক গুরুত্বপূর্ণ রুদ্র, তুমি জানো যদি আমি এখানে হেরে যাই তাহলে আমার সব কিছু হারাতে হতে পারে। রুদ্র তার হাত ধরেই বলে, তুই যদি একা থাকো তাহলে তুমি পারবে না, কিন্তু আমি জানি তুমি আমাদের দুজনের জন্য এটা করতে পারবে। আমি তোমার পাশে আছি মায়া। মায়া এক মুহূর্তের জন্য নীরব থাকে, কিন্তু তারপর ধীরে ধীরে তার মুখে একটি হালকা হাসি ফুটে ওঠে। তোমার পাশে থাকার অনুভূতি সত্যি বিশেষ রুদ্র। বিকেলে মায়া তার অফিসের বড় মিটিংয়ে উপস্থিত হয়। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী দেবাশিস সেখানে উপস্থিত। তুমি যখন জানো মায়া, তুমি যদি আমাদের সঙ্গে চুক্তি করতে পারো তাহলে আমি তোমাকে ব্যবসায় সম্মান দেবো, কিন্তু তুমি জানো তোমার পিছনে অনেক লোক আছে যারা তোমার পথে বাধা দেবে। মায়া চুপচাপ তার কথা শোনে, তারপর দৃঢ় কণ্ঠে বলে, আপনি ভাবছেন আমি আপনাকে কিছু দিতে চাই, কিন্তু দেবাশিস আমি জানি আপনি আমাদের ব্যবসায় পা রাখতেই চান না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি না। দেবাশিস কিছু না বলে মাথা নেড়ে চলে যায়। মায়া তার সিদ্ধান্তে দৃঢ়। সে জানে এই সিদ্ধান্ত তার জীবনের জন্য অনেক বড়। রুদ্র বাইরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। সে মায়ের পাশে চলে আসে এবং চোখের মাধ্যমে তাকে সাহস দেয়। রাত্রে মায়া তার বাড়িতে ফিরে আসে, ক্লান্ত কিন্তু সন্তুষ্ট। সে জানে আজ সে বড় এক যুদ্ধ জিতেছে। রুদ্র তার পাশে দাঁড়িয়ে মায়াকে সান্ত্বনা দেয়। তুমি আজ যা করেছো তা সত্যি অসাধারণ। আমি গর্বিত তোমার জন্য। রুদ্র, আজ আমার জীবনে অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু আমি জানি সামনে আরো চ্যালেঞ্জ আসবে। কিছু না কিছু আসবে, কিন্তু আমরা একে অপরকে সঙ্গ দিতে পারলে সব কিছু সহজ হবে। মায়া তার দিকে তাকিয়ে কিছু সময় নীরব থাকে, তারপর ধীরে ধীরে তার ঠোঁটে একটি কিস রাখে। এটা ছিল তাদের সম্পর্কের এক নতুন দিক। এখন তারা একে অপরের কাছে আরও কাছাকাছি। পরদিন সকালে মায়া তার ডেস্কে বসে কাজ করছিল। কিছুক্ষণ পর তার ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে। ফোনের ওপাশ থেকে একজন পরিচিত ভয়ঙ্কর কণ্ঠ শোনা যায়। মায়া, তুমি কি জানো তোমার বিজনেস ডিলের পরিণতি কি হতে পারে? তোমার জীবনের পরবর্তী বড় লড়াই শুরু হতে যাচ্ছে। মায়া শান্তভাবে ফোন রেখে দেয়। তার মধ্যে একটা অদ্ভুত শক্তি কাজ করছে। সে জানে তার সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ। রুদ্র যখন জানবে দেবাশিস তার পুরনো শত্রু, তখন সম্পর্কের নতুন দিক দেখা যাবে। জীবন এমন এক স্রোত যেখানে প্রতিনিয়ত বিপদ এসে হাজির হয়, কিন্তু কখনো কখনো বিপদই আমাদের শক্তি যোগায়। মায়া ও রুদ্রের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। একদিকে তাদের প্রেম, অন্যদিকে তারা প্রতিনিয়ত ব্যবসায়িক অশান্তির মধ্যে জড়িয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের সামনে এখন সেই শত্রু দেবাশিস, যার কাছে একটি বড় খেলায় পরিণত হতে যাচ্ছে। রাত্রের মিটিং শেষে মায়া নিচের অফিসে ফিরে আসে, ক্লান্ত তবে দৃঢ় সিদ্ধান্তে পূর্ণ। একদিকে দেবাশিসের ক্রমাগত চাপ, অন্যদিকে রুদ্রের ভালোবাসা। মায়া জানে এখন সময় এসেছে আরো দৃঢ়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার। তার চোখে চ্যালেঞ্জের ছাপ স্পষ্ট। রুদ্র যখন তাকে ফোন করে তার মুখে একটি চিন্তা ভাবনার স্পষ্ট। মায়া, তুই ঠিক আছো? আমি জানি দেবাশিস আজ রাতের মিটিংয়ে
তোমাকে কি বলেছে? তার মতো ভিলেনদের সঙ্গে লড়াই করতে অনেক শক্তি লাগে। মায়া শান্তভাবে উত্তর দেয়। আমার সামনে যে বিপদ আমি তাকে দূরে সরিয়ে দেব। রুদ্র, তুমি জানো আমি কাউকে এত সহজে হালকা হতে দেব না। রুদ্র তার দৃঢ় আত্মবিশ্বাসের মুগ্ধ হয়ে বলে, তুমি সত্যি বিশেষ মায়া, তুমি যা বলবে আমি তোমার সাথে থাকবো। মায়া এক মুহূর্তের জন্য চুপ থাকে, তারপর বলে, তুমি শুধু আমার পাশে দাঁড়িও। পরের দিন সকালে মায়া জানে তাকে সামনে যে কিছু আসবে সব কিছু ছাড়িয়ে এগিয়ে যেতে হবে। আজ সে দেবাশিসের সঙ্গে এক মুখোমুখি মিটিংয়ে যাবে। তবে মিটিংয়ে যে কেবল ব্যবসায়িক আলোচনা হবে তা নয়, তার জীবনের অনেক বড় সিদ্ধান্তও এখানে আসবে। মিটিংয়ের সময় মায়া ও দেবাশিসের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। দেবাশিস মায়ার সমস্ত কাজকর্ম আর কর্মকাণ্ডের বিরুদ্ধে উঠে দাঁড়ায়। তার উদ্দেশ্য একটাই, মায়াকে তার ব্যবসায়িক সাম্রাজ্য থেকে দূরে সরানো। তুমি একলা কি করবে মায়া? তোমার বিপরীতে এখন একটিও সহযোগী নেই। তুমি কি মনে করো এই পৃথিবী শুধু তোমার? আমরা এখানে তোমার মতো এক তরুণীকে দেখার অপেক্ষা করছি। মায়া স্নিগ্ধ হাসি দিয়ে উত্তর দেয়, আপনি ভুল ভেবেছেন দেবাশিস। আমার পেছনে শুধু আমি নিজেই দাঁড়িয়ে নেই, রুদ্রও আছে। এই সংগ্রাম আমি একা করব না। দেবাশিস কিছু না বলে রেগে তার চোখে ভয়ানক ঝলক দেখায় এবং চলে যায়। রাত্রে মায়া ও রুদ্র একে অপরের কাছে ফিরে আসে। তাদের চাহিদা আজ এক নতুন দিকে ভাগ নেয়। তবে তারা জানে এবার একটি নতুন যুদ্ধ শুরু হচ্ছে। একে অপরকে ঘিরে আরো গভীর সম্পর্ক তৈরি হয়। রুদ্র মায়ার হাতে হাত রেখে বলে, তুই জানো, আজ তোমার সাহসের কারণে আমি আরো বেশি তোমার প্রতি ভালোবাসা অনুভব করছি। মায়া তার চোখে তাকিয়ে বলে, আমরা দুজন যদি একসাথে থাকি, দেবাশিসের মতো কোনো মানুষ আমাদের কিচ্ছু করতে পারবে না। রুদ্র এক মুহূর্তের জন্য মায়াকে তার কাছে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট রেখে এক কিস দেয়। এটা ছিল এক নতুন মাত্রার প্রেম, এক নতুন সময়। পরদিন সকালে রুদ্র তার বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে জানে তার পরিবার এবং ব্যবসায়িক রাস্তায় কিছু বাধা আসতে পারে, কিন্তু মায়ের প্রতি তার ভালোবাসা ও বিশ্বাস তাকে এগিয়ে নিয়ে যায়। রুদ্র তার বাবাকে বলল, বাবা, আমি জানি আমাদের ব্যবসার সম্প্রসারণের জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আমি মায়ার সঙ্গে এই পথে চলতে চাই। আমি চাই আপনি আমাকে এই সিদ্ধান্তে সমর্থন দিবেন। রুদ্রের বাবা একজন কঠিন ব্যবসায়ী। কিছুক্ষণ নীরব থেকে বললেন, তোমার মনের কথা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত নিতে সময় লাগে। মায়ের প্রতি তোমার আস্থা থাকতে হবে। জীবন কখনোই মসৃণ পথে চলতে থাকে না, বিশেষত যখন বিপদে একে একে এসে মুখোমুখি দাঁড়ায়। মায়া ও রুদ্র তাদের সম্পর্কের নতুন ধাপে পা রাখছে, কিন্তু তাদের সামনে এখন এক বড় চ্যালেঞ্জ, দেবাশিস। সে শুধু ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী নয়, বরং ব্যক্তিগত শত্রু হিসেবেও তাদের জীবনে জায়গা করে নিয়েছে। তারা জানে এই পথ চলা এত সহজ হবে না, তবে একে অপরের পাশে দাঁড়িয়ে তারা সবকিছু জয় করতে প্রস্তুত। মায়া তার অফিসে বসে কাজ করছে। আজকের দিনটা বিশেষ, কারণ দেবাশিস তাকে শেষবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মায়া জানে আজকের দিনটা জীবনে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। সে জানে যদি সে এবার হারতে পারে তবে তার সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু মায়া তার দৃঢ়তার কারণ এক মুহূর্তের জন্য হাল ছেড়ে দেয় না। তুমি কি ঠিক আছো? দেবাশিস এখনো কিছু করে ফেলবে বলে মনে হচ্ছে? মায়া মাথা তুলে রুদ্রের দিকে তাকিয়ে বলে, তুমি জানো রুদ্র, আমি হারবো না। দেবাশিস কিছুই করতে পারবে না। আমি জানি আমি একা নই। রুদ্র তার দিকে ধীরে ধীরে এগিয়ে এসে তার হাত ধরে বলল, আমি তোমার সঙ্গে আছি মায়া, একে একে সব কিছু ঠিক হয়ে যাবে। মায়া চোখের কোণে একটা হালকা হাসি ফোটায়, কিন্তু তার মধ্যে উত্তেজনা ও চাপের ছাপ স্পষ্ট। দেবাশিস তার অফিসে বসে মায়াকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে। সে জানে মায়া কখনোই তাকে সহজে হারাবে না, কিন্তু সে তার সব শক্তি দিয়ে চেষ্টা করবে। সে আবারও মায়াকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। মায়া, তুমি যা ভাবছো তা ঠিক নয়। আমি তোমাকে ব্যর্থ দেখতে চাই, আর কিছু না। মায়াকে আমাদের সঙ্গে চুক্তি করতে বাধ্য করো, তার পিছু নিতে হবে। সে তার সহকারীকে নির্দেশ দেয়। রাত্রে মায়া ও রুদ্র একসাথে বসে অনেক চিন্তা করছে। মায়া জানে দেবাশিস যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে।
তার কাছে এখন একমাত্র ভরসা রুদ্র। রুদ্র তাকে দৃঢ়তার সাথে সমর্থন দেয়। তুমি শুধু চিন্তা করো না মায়া, আমি তোমার পাশে আছি। আমরা একসাথে দেবাশিসকে পরাজিত করব। মায়া এক মুহূর্ত চুপ থেকে সোজা তার দিকে তাকায় এবং এক গভীর দৃষ্টিতে বলে, রুদ্র, তুমি জানো এই লড়াই শুধু আমাদের নয়, এটা আমাদের ভবিষ্যৎ, আমাদের পরিবার, আমাদের সম্মান। রুদ্র মায়ার হাত ধরে দৃঢ়ভাবে বলে, আমি জানি মায়া, তুমি একা নাও, আমি তোমার সঙ্গে আছি। তারপর রুদ্র ধীরে ধীরে মায়ের ঠোঁটে একটি কিস রাখে, যা তাদের সম্পর্কের এক নতুন দিককে উন্মোচন করে। পরদিন সকালে মায়া এবং রুদ্র একসাথে মিটিং রুমে প্রবেশ করে। দেবাশিস ইতিমধ্যে সেখানে উপস্থিত, তার চোখে তীব্র তিক্ততা এবং অস্থিরতা। সে জানে মায়া আজ একটি চ্যালেঞ্জে দাঁড়িয়ে আছে। মায়া, তুমি কি জানো, তুমি যদি আমাদের সঙ্গে যোগ না দাও তাহলে তোমার সবকিছু শেষ হয়ে যাবে। মায়া নির্লিপ্তভাবে তাকিয়ে বলল, দেবাশিস, তুমি যে যা বলছো তা কিছু নয়। আমার সামনে তোমার মতো মানুষদের কোনো গুরুত্ব নেই। রুদ্র তখন মায়ার পাশে এসে দাঁড়ায় এবং তার হাত ধরার পর দেবাশিসের দিকে দৃঢ়ভাবে তাকিয়ে বলে, আমরা একে অপরকে বিশ্বাস করি। তুমি যদি আমাদের পথে দাঁড়াতে চাও, তোমাকে অনেক কিছু ভাবতে হবে। দেবাশিস মৃদু হাসে, কিন্তু তার চোখে এখন আগুনের মতো খুব স্পষ্ট। তুমি যারা ভাবছো তা মিথ্যা নয়। আমি তোমাদের পরাজিত করতে পারবো, শুধু সময়ের ব্যাপার। কয়েকদিন পর মায়া ও রুদ্র একত্রে কঠোর পরিশ্রম করে দেবাশিসের সমস্ত চালাকি ও ষড়যন্ত্র ভেঙে দেয়। তারা জানায় মায়া তার শর্ত অনুযায়ী সফলভাবে তার ব্যবসায়িক চুক্তি সম্পূর্ণ করেছে। তুমি দেখিয়ে দিলে মায়া, তোমার সাহস আর দৃঢ়তার জন্য আমি গর্বিত। মায়া রুদ্রের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, আমরা একসাথে জিতেছি রুদ্র। একটি সম্পর্ক কখনোই একরকম থাকে না। সময়, পরিস্থিতি এবং মানসিকতা সবকিছু পরিবর্তন করে, তবে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। মায়া ও রুদ্র তাদের সঙ্গী হিসেবে একে অপরকে গ্রহণ করেছে, কিন্তু তাদের সামনে আরও বিপদ আসছে। দেবাশিস তাদের শত্রু, কখনোই থামবে না। তবে মায়া ও রুদ্র জানে তাদের একসাথে থাকা মানেই জয়। মায়া তার অফিসে বসে কাজ করছে, কিন্তু তার মনে অনেক চিন্তা। দেবাশিসের চক্রান্তের পর এখন তার পিছু ছাড়বে না। সে জানে একদিন দেবাশিস তাকে আবার আঘাত করবে, কিন্তু এবার সে আর একা নেই। রুদ্র তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস দেয়। রুদ্র, দেবাশিস আবার কোনো এক নতুন ষড়যন্ত্র শুরু করতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে। মায়া, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমি জানি আমাদের একসাথে আমরা তাকে হারাতে পারবো। তাদের মধ্যে নীরবতা ছিল, কিন্তু তখনই রুদ্র তার হাতে মায়ার হাত রাখে, যা তাদের সম্পর্কের গভীরতার প্রতীক হয়ে দাঁড়ায়। দেবাশিস তার অফিসে বসে মায়া ও রুদ্রের পরিকল্পনা নিয়ে চিন্তা করছে। সে জানে সে যা করছে তা ঠিক নয়, কিন্তু সে মায়াকে পরাস্ত করতে চায়। তার মনে একটাই চিন্তা, মায়াকে হারানো। এখনই সময় মায়াকে চ্যালেঞ্জ করার। আমার একটা শেষ চেষ্টা করতে হবে। সে তার সহকারীদের জানিয়ে দেয়, মায়াকে চাপে ফেলতে হবে, আমি জানি এই একমাত্র সুযোগ। মায়ার বাড়ি। সন্ধ্যা, রাত্রি নেমে আসার আগেই মায়া এবং রুদ্র একে অপরের কাছে আরও কাছাকাছি এসে দাঁড়ায়। তাদের মধ্যে এক অদৃশ্য শক্তি, এক মিষ্টি সম্পর্কের ছোঁয়া ছিল। তারা জানতো এই পৃথিবীতে একে অপরের কাছেই সবচেয়ে নিরাপদ। রুদ্র, তুমি যদি না থাকো আমি কিছুই করতে পারতাম না। তুমি আমার শক্তি। রুদ্র মায়ার চোখের দিকে তাকিয়ে হাসে। তুমি কখনোই একা ছিলে না মায়া, আমি জানি আমরা একসাথে সমস্ত কিছু জয় করতে পারবো। তারপর রুদ্র মায়ার ঠোঁটে একটি কিস করে, যেটি তাদের সম্পর্কের নতুন স্তরকে সামনে নিয়ে আসে। মিটিং রুম। পরদিন সকালে মায়া ও রুদ্র মিটিং রুমে প্রবেশ করে। দেবাশিস তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। সে জানে এবার তার শেষ চেষ্টা হতে যাচ্ছে। মায়া, তুমি যেটা ভাবছো তা আর চলবে না। আমার কাছে প্রমাণ আছে। আমি জানি তুমি কেমন মানুষ। মায়া তার পাশে দাঁড়িয়ে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, দেবাশিস, তুমি যদি মনে করো আমি ভয় পাবো, তবে তুমি ভুল। আমি জানি তুমি যা চাইছো তা করতে পারবে না। রুদ্র তখন মায়ার পাশে দাঁড়িয়ে দেবাশিসকে তার কাছে আক্রমণ করতে দেয় না। মায়া সবকিছু জানে দেবাশিস, আর আমি আছি তোমার পাশেই। দেবাশিস ভ্রু কুঁচকে মৃদু হাসে। তুমি যতটা ভাবছো ততটা সহজ হবে না। মায়া এবং রুদ্র একত্রে সঙ্গী হয়ে দেবাশিসের ষড়যন্ত্র ভেঙে দেয়।
তারা প্রমাণ করে দেয় যে একসাথে থাকতে পারলে কোনো কিছুই অসম্ভব নয়। তুমি জানো রুদ্র, এই জয়ের পেছনে তুমি ছিলে। আমরা একে অপরের জন্যই তো আছি মায়া। এইভাবে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে এবং তারা বুঝতে পারে জীবন কত কঠিনই হোক না কেন, একে অপরের পাশে থাকলে তারা যে কোনো বিপদ অতিক্রম করতে পারবে। অফিসের মহৎযুদ্ধে বিজয় হলেও জীবনে আসল পরীক্ষা তখনই শুরু হয় যখন মানুষের অন্তর্নিহিত দুর্বলতা প্রকাশ পায়। মায়া এবং রুদ্র যারা এখন একে অপরের জীবন সঙ্গী, কিন্তু তাদের সামনে অপেক্ষা করছে আরও অনেক চ্যালেঞ্জ। সম্পর্কের মধ্যে গভীরতা আসতে শুরু করেছে, তবে সেই গভীরতা এবং সম্পর্কের সত্যিকারের শক্তি পরীক্ষা করতে হবে জীবনের বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে। তাদের সামনে নতুন এক দুঃসাহসিক অধ্যায় আসছে। রাত্রি, মায়ার বাড়ি। মায়া তার অফিসের কাজের শেষে বাড়ি ফিরেছে। রুদ্র তাকে অফিসের কাজ নিয়ে অনেক কিছু বোঝাতে বোঝাতে এসে উপস্থিত। রুদ্র, তুমি জানো আমি আর কোনো বাধা সহ্য করব না। এবার তোমাকে কিছু জানাতে হবে। রুদ্র মায়ার চোখের দিকে তাকিয়ে মাথা নেড়ে, তুমি কি জানাতে চাও মায়া? মায়া একে অপরকে আরো কাছে নিয়ে আসে। আমার বাবা, তিনি আর্থিকভাবে বিপদে পড়েছেন। দেবাশিস এখনও আমাদেরকে আক্রমণ করার চেষ্টায় রয়েছে, কিন্তু আমি ঠিক করেছি আমি কখনো হাল ছেড়ে দেব না। রুদ্র তার হাত শক্ত করে ধরে। মায়া, আমরা একসাথে এটা মোকাবেলা করব। তুমি একা কিছুই করতে পারবে না, কিন্তু আমরা দুজন যদি একে অপরের পাশে দাঁড়াই তখন কিছুই অসম্ভব থাকবে না। অফিস। পরদিন সকালে মায়া এবং রুদ্র একত্রে অফিসে পৌঁছয়। তাদের মুখের দৃঢ় প্রত্যয় ছিল, কিন্তু তাদের সামনে অজানা বিপদ অপেক্ষা করছিল। দেবাশিস অবশেষে তাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শুরু করেছে। মায়ার বাবা তার ব্যবসায়িক অংশীদারিত্বে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে। দেবাশিস তাকে নিচের চালে ফাঁসানোর জন্য একটা নতুন পরিকল্পনা তৈরি করেছে। দেবাশিস ঠিক কী করতে চাচ্ছে আমি জানি না, তবে আমি তোমার পাশে আছি রুদ্র। আমাদের একসাথে এই বিপদ কাটাতে হবে। রুদ্র তার হাত শক্ত করে ধরে। মায়া, তুমি শুধু মনে রেখো, একসাথে থাকলে আমরা কোনো কিছুই হারাবো না। আমি জানি তুমি কত শক্তিশালী, কিন্তু এবার আমাদের একে অপরকে শক্তি দিতে হবে। তাদের চোখে এক ধরনের দৃঢ়তা ছিল। তারা জানতো এবার যদি তারা একসাথে না দাঁড়ায় তবে দেবাশিস তাদের সবাইকে পরাজিত করতে পারবে। দেবাশিসের অফিস। একই সময় দেবাশিস এখন মায়ের বাবা এবং রুদ্রকে বিপদে ফেলতে চায়। তার ষড়যন্ত্র আরও গভীর হয়ে উঠেছে। তার কাছে এমন সব তথ্য আছে যা মায়ার ব্যবসায়িক সাফল্যকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। সে এখন একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে যা মায়া এবং রুদ্রের জন্য দুর্ভোগ ডেকে আনবে। মায়া, তুমি যদি মনে করো আমি থামবো, তবে তুমি ভুল। এবার আমি তোমাদের পুরো ব্যবসাকেই ভেঙে ফেলবো। মায়া এবং রুদ্রের পরিকল্পনা। পরদিন মায়া এবং রুদ্র তাদের পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে। তারা জানতো দেবাশিস তার সমস্ত শক্তি নিয়ে আক্রমণ করবে, তবে তারা যে কোনো দামে তাকে পরাজিত করতে প্রস্তুত। আমাদের ঠিক করতে হবে কিভাবে দেবাশিসকে পরাজিত করতে হবে। তুমি কি ভাবো রুদ্র? আমরা যদি তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করি তবে তার ষড়যন্ত্রের এক চুলও এগোতে দেব না। আমাদের পরিকল্পনা খুবই সুচিন্তিত হতে হবে। তারপর তারা জানে তাদের সম্পর্ক এখন শুধুমাত্র ভালোবাসার সম্পর্ক নয়, এটি একটি বিশ্বাসের সম্পর্ক হয়ে উঠেছে। তাদের একে অপরের প্রতি প্রেম, শ্রদ্ধা এবং বিশ্বস্ততা তাদের এই যুদ্ধের শক্তি হয়ে উঠেছে। দেবাশিসের অফিস। পরের দিন মায়া এবং রুদ্র তাদের প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। দেবাশিস তার পরিকল্পনায় আরও চূড়ান্ত পদক্ষেপ নিতে শুরু করে। তবে তারা জানে না মায়া ও রুদ্র এবার একে অপরের শক্তি এবং মেধার মিলিত ব্যবহারে তাকে পরাস্ত করবে। তোমরা মনে করছো এভাবে আমাকে থামাতে পারবে? দেখো, আমি তোমাদের প্রতিটা পদক্ষেপের পরিণতি জানি। মায়া, রুদ্র এবং তাদের দলের সদস্যরা ধীরে ধীরে দেবাশিসের চক্রান্ত খুঁজে বের করে এবং তার সমস্ত ষড়যন্ত্র ফাঁস করতে শুরু করে। শেষ দৃশ্য। বিজয়। মায়া এবং রুদ্র একসাথে দেবাশিসকে পরাজিত করতে সক্ষম হয়। তারা তাদের সম্পর্কের মধ্যে গড়ে তোলে একটি নতুন অধ্যায়, যেখানে তারা একে অপরের পাশে থেকে জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করবে। রুদ্র, আমরা যদি একে অপরকে বিশ্বাস করি তবে আমাদের সামনে কোনো বাধা আসবে না। মায়া, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমি জানি আমাদের ভালোবাসা এখনো
আরও বড় হবে। তাদের ঠোঁটে এক মিষ্টি কিস যা তাদের সম্পর্কের গভীরতা এবং ভালোবাসার শক্তিকে আরও দৃঢ় করে তোলে। সত্যিকারের ভালোবাসা কেবল মনের এক কোণে বাস করে না, তা মানুষের হৃদয়ের গভীরে ছড়িয়ে পড়ে। মায়া এবং রুদ্র যারা একে অপরকে বিশ্বাস করে এবং জীবন যুদ্ধে একসাথে অগ্রসর হচ্ছে, তাদের জীবন এখন নতুন দিশায় এগিয়ে যাচ্ছে। একে অপরের প্রেম এবং সংকল্পের শক্তি তাদের নতুন অধ্যায়ের সূচনা, কিন্তু তাদের সামনে এখনো অনেক বাধা রয়েছে যেগুলো অতিক্রম করতে হবে। মায়া ও রুদ্রের অফিস সকালে। আজ মায়া আর রুদ্র একে অপরকে ছাড়া এক মুহূর্তেও থাকতে চাইছিল না। তাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ ছিল, কিন্তু তারা জানতো একে অপরের পাশে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জগুলোকে সহজেই জয় করা সম্ভব। মায়া তার অফিসে বসে কাজ করছিল যখন রুদ্র তার পাশে এসে দাঁড়ায়। মায়া, তুমি জানো আমাদের সামনে একটা বড় কাজ অপেক্ষা করছে, তবে আমি তোমাকে বলবো এইবার তুমি একা কিছু করবে না, আমরা একসাথে এটাকে ফাইনাল করতে চাচ্ছি। মায়া রুদ্রের দিকে তাকিয়ে মুচকি হাসে। আমি জানি রুদ্র, একসাথে আমরা কিছু করতে পারবো, তবে আগে আমি চাই তোমার প্রতি আমার বিশ্বাসের শক্তি তুমি অনুভব করো। রুদ্র তার হাত মায়ের হাতের মধ্যে নিয়ে বলল, তুই যখন আমার পাশে থাকবে তখন কোনো কিছুই আমাদের হারাতে পারবে না। দেবাশিসের অফিস। কিছুক্ষণ পরে দেবাশিস এখন সম্পূর্ণভাবেই জানে যে মায়া আর রুদ্র একত্রে তাকে পরাস্ত করেছে, কিন্তু দেবাশিস এখনও হাল ছাড়েনি। তার মনে ছিল প্রতিশোধের আগুন এবং সে জানত তার পরিকল্পনা এখনও শেষ হয়নি। কিন্তু এইবার সে জানত মায়ার রুদ্রের একে অপরের প্রতি বিশ্বাসের শক্তি অনেক বেশি, তবে সে তার সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো। তোমরা ভাবছো সবকিছু শেষ হয়ে গেছে। আমি জানি মায়া, তুমি আমার পরিকল্পনাগুলোর ব্যাপারে জানো না, কিন্তু আমি তোমাদের সামনে যে কোনো বিপদ নিয়ে আসবো। মায়া ও রুদ্রের নতুন পরিকল্পনা। অফিসে মায়া এবং রুদ্রা একসাথে দেবাশিসের ষড়যন্ত্রের বিরুদ্ধে কাজ করার জন্য নতুন পরিকল্পনা তৈরি করে। তারা বুঝতে পারে এবারের সম্পর্ক তাদের জীবনের সব কিছু বদলে দিতে পারে। তাদের দলের সদস্যরা যারা তাদের প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছিল, এবার তাদের নতুন পরিকল্পনার অংশ হয়ে উঠবে। আমরা যদি দেবাশিসকে একেবারে শেষ করতে চাই, তবে আমাদের তার পরিকল্পনার প্রতিটি ধাপকে আগেই বুঝে নিতে হবে। আমরা কোথাও ভুল করতে পারি না। ঠিক বলেছ মায়া, তার প্রতিটি পদক্ষেপ আমরা আগে থেকে বুঝে নিয়েছি, এবার আমাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তারা জানতো যদি তারা সফল হয় তবে তাদের জীবনে শান্তি আসবে এবং তারা নতুন জীবন শুরু করতে পারবে। দেবাশিসের পরবর্তী চাল। দেবাশিস নতুন এক পরিকল্পনা হাতে নেয়। সে জানত মায়া আর রুদ্র একসাথে কাজ করলে তাকে পরাস্ত করা কঠিন হবে, তবে তার মস্তিষ্কের চক্রান্তে এক নতুন ফাঁদ পাততে শুরু করেছে। সে মায়া আর রুদ্রের পারিবারিক জীবনের মধ্যে দুর্ভেদ্য বাধা তৈরি করতে চায়। তোমরা ভাবছো আমাকে পরাস্ত করতে পারবে? একবার যদি আমার হাতে কিছু প্রমাণ চলে আসে তবে তোমরা হারিয়ে যাবে। দেবাশিস এবার মায়ার পারিবারিক সম্পর্কে কিছু অজানা দিক বের করার জন্য কৌশল তৈরি করেছে। সে জানত মায়ার বাবা এবং রুদ্রের মধ্যে অজ্ঞাত কিছু সম্পর্ক আছে, যা যদি প্রকাশ পায় তবে তাদের বিপদ বাড়বে। মায়া ও রুদ্রের গোপন পরিকল্পনা। মায়া ও রুদ্র একে অপরকে প্রতিজ্ঞা করে তাদের সম্পর্ক এবং পরিবারের নিরাপত্তার জন্য তারা একে অপরের সাথে একটিও পদক্ষেপ মিস করবে না। তারা জানত জীবনের শেষ যুদ্ধের শুরু এখনই। রুদ্র, আমাদের একে অপরকে আর কোনো দিন হারাতে দেওয়া যাবে না। এটা শুধু আমাদের জন্য নয়, আমাদের পরিবারের জন্য। তুমি কখনো ভাবো না মায়া, আমরা যে কোনো যুদ্ধ জিতবো একে অপরকে নিয়ে? চূড়ান্ত যুদ্ধ এবার। মায়া ও রুদ্র তার প্রিয়জনদের বিপদ থেকে রক্ষা করতে দেবাশিসের বিরুদ্ধে এক চূড়ান্ত যুদ্ধ শুরু করে। তাদের পরিকল্পনা অত্যন্ত চতুর এবং তারা জানত এটি শেষবারের মতো দেবাশিসকে পরাস্ত করার সময়। দেবাশিস তার শেষ ষড়যন্ত্রের পথে এগিয়ে যেতে থাকলেও মায়া আর রুদ্র তাদের দৃঢ়তা, ভালোবাসা এবং বিশ্বাসের শক্তি দিয়ে তাকে হারিয়ে দেয়। মায়া এবং রুদ্রের মিলিত প্রচেষ্টা দেবাশিসকে পরাজিত করতে সাহায্য করে। আমরা জিতেছি রুদ্র। এবার আমাদের জীবন একসাথে শুরু হবে মায়া। তাদের ঠোঁটে এক মিষ্টি কিস, যেখানে সব কষ্টের পর শেষমেশ সুখের সূর্যোদয় আসে। প্রেম কখনো থেমে থাকে না, বিজয়ের পরে আসে জীবনকে সাজানোর পালা। মায়া রুদ্র এখন নতুন করে স্বপ্ন বুনছে।
একসাথে হাতে হাত ধরে জীবনকে ভালোবাসার রঙে রাঙাতে চাইছে তারা। কিন্তু জীবন কি এতটাই সহজ? নতুন সুখের সঙ্গে আবারও কাঁটা বিছিয়ে রেখেছে সময়। নতুন বাড়ি, সকালে একটা সুন্দর ছোট্ট ফ্ল্যাট যার ব্যালকনিতে ফুলের টব ঝুলছে। আকাশ নীল, বাতাসে মিষ্টি সকাল। মায়ার রুদ্র নতুন এই ফ্ল্যাটে আসার পর প্রথম সকাল কাটাচ্ছে। রুদ্র মায়ার চুলের গন্ধে গভীর শ্বাস নেয়, মিষ্টি করে বলে, জীবনটা এত সুন্দর হবে ভাবিনি মায়া। তুমি ছিলে বলেই সব এত সুন্দর লাগছে। তুমি ছাড়া আমি আর কিছু চাই না। রুদ্র মায়ের ঠোঁটে হালকা একটা চুমু খেয়ে ফিস ফিস করে। মায়া একটু লজ্জা পেয়ে রুদ্রের বুকে মুখ লুকিয়ে ফেলে। কিছু মুহূর্ত পরে ব্যালকনিতে দুজনে কফি হাতে দাঁড়িয়ে সামনে ঢাকা শহর ঘুম ভেঙে জেগে উঠছে। হঠাৎ মায়া বলে, রুদ্র, আমি চাই আজ একটা ছোট্ট পার্টি দেই, আমাদের নতুন জীবনের শুরুটা সবাইকে জানাই। পার্টিতে সমস্যা নেই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? পার্টি শেষে তুমি আমাকে একটা অফিসিয়াল কিস দিবে সবার সামনে। মায়া লজ্জায় মুখ লাল করে ফেলে। পাগল তুমি। তারপর হেসে সম্মতি দেয়। পার্টির আয়োজন। রুদ্র আর মায়া দুজন মিলে তাদের কাছের মানুষদের নিমন্ত্রণ করে। মায়ের বাবা, রুদ্রের বাবা, তাদের বন্ধু সাব্বির, নেহা সবাই আসে। ঘর ভর্তি হাসি, আনন্দ, গল্প। মায়ের বাবা সবার সামনে বলে, আমি গর্বিত আজ আমার মেয়ে আজ সত্যিকারের সুখ পেয়েছে। আর রুদ্র, তুমি মায়ের প্রাপ্য ছিলে। রুদ্র সম্মান করে মাথা নিচু করে আর মায়া আবেগে বাবার হাত ধরে। সবাই হাত তালে দেয়। পার্টির শেষ মুহূর্ত। সবার সামনে রুদ্র মায়ের হাত ধরে সবার সামনে দাঁড়ায়। সবার আশীর্বাদে আজ আমরা নতুন জীবন শুরু করেছি। আমি কথা দিচ্ছি, যতদিন বাঁচবো মায়ের পাশে থাকবো, ওকে হাসিয়ে রাখবো। সবাই চিৎকার করে বলে, কিস কিস কিস। মায়া লজ্জায় থতমত খেয়ে যায়। রুদ্র মিষ্টি এসে তার দিকে এগিয়ে আসে। তারপর এক টান দিয়ে মায়াকে নিচের বুকে এনে নরম করে তার ঠোঁটের ঠোঁট রেখে এক গভীর ভালোবাসায় ভরা চুমু খায়। চারদিক হাততালিতে ফেটে পড়ে। মায়া প্রথমে লজ্জা পায়, পরে চোখে বুঝে পুরোপুরি নিজেকে রুদ্রের মাঝে হারিয়ে দেয়। রাতে বেডরুম। পার্টির পরে দুজনে বিছানায় বসে। মায়া মাথা রাখে রুদ্রের কাঁধে। রুদ্র আলতো করে চুলে হাত বুলিয়ে বলে, আমাদের জীবনটা এখন থেকে কেবল ভালোবাসা আর হাসিতে ভরা হবে। আর কোনো কষ্ট আমাদের ছুঁতে পারবে না। ভালোবাসি তোমাকে রুদ্র, সারা জীবন তোমার বডিগার্ড হয়ে থাকবো। আর আমি হব তোমার দুষ্টু জামাই। সারা জীবন তোমার রাগ, হাসি, কান্না সবকিছু সহ্য করে তোমাকে ভালোবাসবো। তারপর আবার এক নরম ঠোঁট ছুঁয়ে দেয় ভালোবাসার চুমু। যেখানে এই কথা শেষ হয়ে যায়, অনুভবের শুরু হয়। গল্পটা ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।